This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. উদ্ধার বিপুল পরিমাণ ডিটোনেটর রামপুরহাট থানা এলাকায় পরিত্যক্ত ঘর থেকে 11,000 ডিটোনেটর উদ্ধার করেছে পুলিশ। ভাবুন, রামপুরহাট থানা এলাকায় পরিত্যক্ত একটি ঘর থেকে 11,000 ডিটোনেটর উদ্ধার করেছে পুলিশ। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি হিমাদ্রি। হিমাদ্রি, একটা ঘর থেকে 11,000 ডিটোনেটর উদ্ধার পুলিশের, এই তথ্য সামনে এনে তো রীতিমতো চক্ষু চড়ক গাছ হয়ে যাবে জোগাড়। হ্যাঁ দেখো, একেবারেই রামপুরহাট থানার অন্তর্গত হস্তিকন্দা গ্রাম, সেই গ্রাম সংলগ্ন একটি পরিত্যক্ত বাড়ি থেকে এই প্রায় 11,000 ডিটোনেটর উদ্ধার করেছে রামপুরহাট থানার পুলিশ। এবং পুলিশ সূত্রে জানা গেছে যে ঝাড়খণ্ডের দিক থেকে এই ডিটোনেটরগুলিকে আনা হয়েছিল এবং যে পাথর শিল্পাঞ্চল রয়েছে রামপুরহাটের, যে পাথর শিল্পাঞ্চল বা মোহাম্মদবাজার ডেউচা পাচামি, সেখানে এগুলিকে কাজে লাগানো হতো নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে, এগুলিকে বিস্ফোরণের কাজে লাগানো হতো। কারণ এত পরিমাণ বিস্ফোরক যদি এক জায়গা থেকে উদ্ধার হয়, স্বাভাবিকভাবেই সেটা একটা চিন্তার বিষয় প্রশাসনের ক্ষেত্রে। অথচ এর আগে আমরা দেখেছি এই যে মোহাম্মদবাজার, সেখান থেকে 81,000 জিলেটিন স্টিক উদ্ধার হয়েছিল, যেটা নিয়ে ইতিমধ্যে এনআইএ তদন্ত করছে। এছাড়াও এই হস্তিকন্দা গ্রাম থেকেই কিন্তু এর আগেও বিপুল পরিমাণ ডিটোনেটর এবং জিলেটিন স্টিক উদ্ধার হয়েছিল। অর্থাৎ রামপুরহাট সংলগ্ন এই যে জায়গা বা মোহাম্মদবাজার সংলগ্ন জায়গা, এই জায়গাগুলিতে কিন্তু পাথর ব্লাস্টের কাজ বা ব্লাস্টের জন্য এই ধরনের বিস্ফোরকগুলিকে আনা হয়। কিন্তু এত পরিমাণ বিস্ফোরক পাথরের জন্য আনা হয়েছিল, তার কি কোনো বৈধ কাগজ কারো কাছে ছিল? অবশ্যই নেই। আর সে কারণেই পুলিশ উদ্ধার করেছে। সব মিলিয়ে প্রশ্ন উঠছে আইন শৃঙ্খলা নিয়ে, যে এই বিস্ফোরক যদি কোনো জায়গায় বিস্ফোরণ ঘটে, তাহলে সেখানে কতটা মারাত্মকভাবে সেই বিস্ফোরণ হবে, সেই প্রশ্নও কিন্তু আবারও উঠে যাচ্ছে। তুমি আমাদের সঙ্গে থাকো হিমাদ্রি। আপনাদের আরো একবার জানিয়ে রাখতে চাইবো, এই মুহূর্তের অন্যতম গুরুত্বপূর্ণ খবর, বীরভূমের রামপুরহাট থেকে উদ্ধার বিপুল পরিমাণ ডিটোনেটর। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন জগন্নাথ চট্টোপাধ্যায়, বিজেপি নেতা। আপনাকে স্বাগত জানাই। রামপুরহাট থেকে বিপুল পরিমাণ ডিটোনেটর উদ্ধার হয়েছে একটি পরিত্যক্ত ঘর থেকে 11,000 ডিটোনেটর উদ্ধার। এর আগেও কিন্তু এই রামপুরহাট সংলগ্ন এলাকা থেকে জিলেটিন স্টিক উদ্ধার হয়েছিল, ডিটোনেটর উদ্ধার হয়েছিল। বারংবার একই জায়গা থেকে এই ধরনের ডিটোনেটর উদ্ধার হচ্ছে, কিভাবে দেখছেন, কি বলবেন? দেখুন, বীরভূম বারুদের স্তূপের উপর রয়েছে। যে আনসারুল্লাহ বাংলা টিমের যে জঙ্গি ধরা পড়েছে, তার যে নওয়াদা হরিহরপুর থেকে এই অঞ্চল বেশি দূরে না, এবং এখানে অবৈধ পাথর খাদানগুলির জন্য প্রচুর পরিমাণে জিলেটিন স্টিক এবং বিস্ফোরক মজুত করা হয়, যার কোনো আইনি বৈধতা নেই। ইতিমধ্যেই ভারতবর্ষের সবচেয়ে বেশি বিস্ফোরক উদ্ধারের মামলা এনআইএ বীরভূমে করেছে। তার মূল অভিযুক্তরা জেলে রয়েছে। এর পেছনে বহু প্রভাবশালী রয়েছেন, তাদের তৃণমূল কংগ্রেসের বেশ 2-3 জন বিধায়ক এবং শাসক দলের প্রভাবশালী নেতারাও রয়েছে। ভালো কথা, পুলিশ এটা উদ্ধার করেছে, কিন্তু এটা হিমশৈলের চূড়া মাত্র। ওখানে প্রায় 450 থেকে 500 বেআইনি অবৈধ মাইন পাথরের খাদান চলছে। এই খাদানগুলিতে প্রতিদিন যেভাবে বিস্ফোরক ফাটিয়ে পাথর ফাটানো হয় এবং তোলা হয়, তার জন্য পুলিশ যদি সত্যিকারের সঠিক মনোভাব দেখায়, তাহলে এরকম 11,000 নয় 11 লক্ষ জিলেটিন স্টিক উদ্ধার ওখান থেকে হবে। আমরা দেখতে চাই পুলিশ কতদূর এ নিয়ে এগোচ্ছে। ধন্যবাদ জগন্নাথ বাবু। কথা বলছিলাম জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে, বিজেপি নেতা। আমরা কথা বলবো প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্যের সঙ্গে। অরিন্দম বাবু, আপনাকে স্বাগত জানাই। একটা বিষয় জানতে চাইবো, অনেক ক্ষেত্রে দেখা যায় যে যেখানে পাথর খাদান থাকে, সেই সমস্ত জায়গায় ডিটোনেটর মজুত করা কিন্তু অনেক সহজ হয়। তার কারণ অনেক ক্ষেত্রে কি কারণে মজুত হয়েছে সেটা অনেকেই প্রশ্ন করে না, বা পুলিশেরও চোখ এড়ানো সেক্ষেত্রে সম্ভব হয়। আপনার কি মনে হয় যে এক্ষেত্রেও সেরকমই ঘটনা ঘটেছে? দেখুন, আপনাদের মধ্যে মনে আছে বীরভূমে বহু আগে প্রচুর পরিমাণে ডিটোনেটর থেকে শুরু করে আরো এক্সপ্লোসিভ আমরা পেয়েছিলাম, পেপারে দেখেছিলাম। সেটা অনেক ক্ষেত্রে পাথর ভাঙাবার জন্য হয়, কিন্তু তার একটা লাইসেন্স লাগে। এত হিউজ পরিমাণ আনা যায় কি, সেটা নিয়ে তদন্ত হয়েছিল। জানি না সেই তদন্তের রেজাল্ট কি হয়েছে। এবার আপনাকে বলছি, আপনারা জানেন যে সম্প্রতি ছত্তিশগড়ে মাওবাদী হামলায় যে 9 জন জওয়ানের মৃত্যু হয়েছে, তার একমাত্র কারণ হচ্ছে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস, যেটাকে আমরা বলি আইইডি। এই যে আইইডি, আজকে আপনাদের কেন বলছি, আপনি জানেন যে কিছুদিন আগে জাভেদ মুন্সি, যে আব্দুল জাভেদ, আপনার শেখ সাবির, মির্জা, এই সমস্ত কিছু আসাম পুলিশ ধরেছে, তাদের কাছ থেকেও কিন্তু হিউজ পরিমাণে আইইডি পাওয়া যায়। কেন? এগুলো হচ্ছে গিয়ে মানুষকে খুন করার জন্য, যুদ্ধে ব্যবহৃত হয়। আজকে যে হিউজ পরিমাণ যেটা পাওয়া গেছে, এটা তো আপনি আমি সাধারণ মানুষ তো শিহরিত, কিন্তু তদন্ত যারা
তদন্ত যারা করবে তারা প্রমাণ করবে যে এটা কি কাজে ব্যবহারের জন্য এসেছিল। এত হিউজ পরিমাণ শুধু ওই বীরভূম সব বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে কেন? কারা আনছে, কি কারণে আছে, হোয়াট ইজ দ্য কজ, তাদের লাইসেন্স আছে কিনা, লাইসেন্স যদি থাকে সেটাকে কোয়ান্টিটি থাকে, এত হিউজ পরিমাণ যদি এসে থাকে সেটা ইল মোটিভ কিনা, ভাতৃহত্যার জন্য কিনা, আগামী দিনে কোনো হয়তো ইলেকশন থাকছে তার জন্য কিনা আমি জানি না, সেটা তদন্ত কিন্তু প্রমাণিত। বাট এটা কিন্তু একটা $1 বিলিয়ন অফ কোশ্চেন। ঠিক কথা, ধন্যবাদ। আমরা কথা বলছিলাম অরিন্দম আচার্যের সঙ্গে, অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা, এবং তিনি যেটা জানালেন যে পরিমাণ ডিটোনেটর উদ্ধার হয়েছে 11,000, তা কিন্তু রীতিমতো একটা থ্রেট বলে তিনি মনে করছেন। এবং এই জায়গা থেকে একবার নয়, একাধিকবার জিলেটিন স্টিক কখনো উদ্ধার হচ্ছে, ডিটোনেটর উদ্ধার হচ্ছে। এবং তিনি কিছুদিন আগেই, মানে দুদিন আগেই বিজাপুরে যে মাওবাদী বিস্ফোরণে 9 জন জওয়ানের প্রাণ গেল, যেখানে আইইডি ব্লাস্ট হয়েছিল, সেই প্রসঙ্গও টেনে আনেন। অর্থাৎ কি কারণে এত পরিমাণ ডিটোনেটর মজুত করা হলো তা কিন্তু পুলিশকে আগামী দিনে অত্যন্ত সতর্কতার সঙ্গে খতিয়ে দেখতে হবে বলেই তিনি মনে করছেন। পাসপোর্ট আবেদনে জাল নথি দেওয়ার ঘটনায় গ্রেফতার আরও এক। হুগলির খানাকুল থেকে গ্রেফতার করল পূর্ব বর্ধমান পুলিশ। এই মুহূর্তের আরও একটি গুরুত্বপূর্ণ খবর, পাসপোর্ট আবেদনে জাল নথি দেওয়ার ঘটনায় গ্রেফতার আরও এক। মনতোষ পোদ্দার আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। মনতোষ, কি জানা যাচ্ছে এই যাকে গ্রেফতার করা হয়েছে তার সম্পর্কে? দেখো, যাকে গ্রেফতার করা হয়েছে তার নাম ভাস্কর সামন্ত। তিনি হুগলির খানাকুলের বাসিন্দা এবং যেটা দেখা গেছে যে রিঙ্কা দাস বর্ধমান শহরের নতুন পল্লী এলাকার বাসিন্দা। তিনি একটি পাসপোর্ট নেওয়ার জন্য আবেদন জানান এবং সেই পাসপোর্টে যখন ভেরিফিকেশন হয়, ডিআইবি যখন ভেরিফিকেশন করে, তখন দেখা যায় যে তার যে জন্ম শংসাপত্র যেটি সেটি জাল রয়েছে। এবং সেই প্রত্যেকে তিনি এই জন্ম শংসাপত্র পেলেন, সেটা যখন পুলিশ তদন্ত করতে শুরু করে, তখন বর্তমানেরই এক বাসিন্দা তার হদিশ পায় এবং তাকে জেরা করে হুগলির আরো দুজনকে গ্রেপ্তার করা হয়। এবং সেই দুজনকে জেরা করে কিন্তু এই গতকাল একে গ্রেপ্তার করা হয়েছে। এবং এর সঙ্গে আরো কেউ যুক্ত আছে কিনা সেই বিষয়ে কিন্তু বর্তমান জেলা পুলিশ তদন্ত করে দেখছে। ধন্যবাদ মনতোষ, পরিস্থিতির দিকে নজর রাখো। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি মনতোষের সঙ্গে। এদিকে একের পর এক জায়গায় বাঘের আতঙ্ক। গতকাল পুরুলিয়ার সীমান্তবর্তী এলাকার ছবি আপনাদের সামনে তুলে ধরেছিলাম, আর এবার কুলতলিতে বাঘের আতঙ্ক। শ্রীকান্ত পল্লীর পাশাপাশি নতুন করে অম্বিকানগর এলাকাতেও আতঙ্ক তৈরি হয়েছে। বৈকুণ্ঠপুর পঞ্চায়েতে শ্রীকান্ত পল্লীতে ম্যানগ্রোভের ঝোপে নাকি লুকিয়ে রয়েছে এই বাঘটি, মৎস্যজীবীরা তেমনটাই দাবি করছেন। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুপ্রিয়। সুপ্রিয়, এই মুহূর্তে বাঘের কোনো লোকেশন কি জানা যাচ্ছে? তার কারণ তার গলায় কোনো রেডিও কলার যেহেতু নেই, সেই জন্য একটা সমস্যার জায়গা তৈরি হতে পারে আগামী দিনে। দেখো, রেডিও কলার না থাকলেও ইতিমধ্যেই বন দপ্তরের যারা কর্মী থেকে শুরু করে ডিএফও নিশা গোস্বামী তিনি নিজে এসে পৌঁছেছেন এই উত্তর বৈকুণ্ঠপুরে। এবং এই যে ফেন্সিং তুমি দেখতে পাচ্ছ, একেবারে অ্যালুমিনিয়াম এবং লাইলনের যে জাল, সেই জাল দিয়ে কিন্তু 1.5 কিলোমিটারেরও বেশি এলাকা একেবারে উত্তর বৈকুণ্ঠপুর সংলগ্ন যে ম্যানগ্রোভ রয়েছে সেই জায়গা কিন্তু ঘিরে রাখা হয়েছে। এবং যেটা ডিএফওর তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে এই এলাকার মধ্যেই বা এই ম্যানগ্রোভের মধ্যেই কিন্তু এখন সেই বাঘ লুকিয়ে রয়েছে। এবং পাশেই যেটা দেখতে পাচ্ছ স্থানীয়ভাবে যেটা বলা হয় মাকড়ি নদী, সেই মাকড়ি নদী পার করেই কিন্তু গতকাল সকালে প্রথম দক্ষিণ বৈকুণ্ঠপুর এবং সেখান থেকে আজ সকালে উত্তর বৈকুণ্ঠপুরে চলে আসে এই বাঘ। এবং তারপর তাকে ধরার জন্য বা ধরার থেকেও যেটা এখন ডিএফও বা বন দপ্তরের তরফ থেকে চেষ্টা করা হচ্ছে, সেই বাঘকে যাতে যেন তেন প্রকারে আবার জঙ্গলে ফিরিয়ে দেওয়া যায়। এই যে নদী দেখালাম আমি তোমাকে, মাকড়ি নদী স্থানীয়ভাবে যেটা বলা হচ্ছে, তার ওপাশে যে রেঞ্জ রয়েছে আজমলনগর 11 নম্বর জঙ্গল, সেখানেই কিন্তু পাঠিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এমনটাই কিন্তু বন দপ্তরের তরফ থেকে জানা যাচ্ছে। আর তার জন্য আমরা যেটা দেখতে পাচ্ছি, একেবারে জাল দিয়ে গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে। 1.5 কিলোমিটারেরও বেশি এলাকা নেট দিয়ে ঘিরে রাখা হয়েছে এবং 10 ফুটেরও বেশি উচ্চতা করেই কিন্তু এই গোটা 1.5 কিলোমিটার এলাকা ফেন্সিং করা হয়েছে। তার পাশাপাশি আমরা যেটা দেখতে পাচ্ছি, গ্রামের যারা বাসিন্দারা রয়েছেন তাদেরকে বারবার সতর্ক করা হচ্ছে, মাইকিং করা হচ্ছে। এবং তার পাশাপাশি আরও যে বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি, বন দপ্তরের যারা কর্মীরা তারা কিন্তু এখন যে চেষ্টাটা করছেন, কারণ যেহেতু গোটা এলাকাটি ঘিরে দেওয়া হয়েছে, বাঘ যাতে গ্রামে ঢুকতে না পারে সেই বিষয়টা নিশ্চিত করা হয়েছে। এবার তাকে যাতে জঙ্গলে পাঠানো যায় সেই কাজই কিন্তু করা হবে। এবং অন্যদিকে যে মাতৃ নদী, সেখানে দেখতে পাচ্ছি যে লঞ্চ পারে, আমরা যে ফেন্সিংটা দেখছি এটা তো স্থলভাগের ফেন্সিং, যদি কোনো কারণে সে সেই জঙ্গলটা থেকে বেরিয়ে জলপথে লোকালয়ে ঢুকে পড়ে, সেরকম কি কোনো সম্ভাবনা রয়েছে? যেহেতু তুমি ওইখানকার ভৌগোলিক অবস্থানটা ভালো করে বর্ণনা করতে পারবে, তাই তোমার থেকে জানতে চাইছি। চয়নিকা, আবার যদি পুনরায় একটু প্রশ্নটা করো।
তুমি যে কথা বলছিলে সুপ্রিয়, যে ফেন্সিং দিয়ে পুরো এলাকাটা ঘিরে দেওয়া হচ্ছে, সেই ছবিও আমরা তুলে ধরছি, কিন্তু বিষয় হচ্ছে বাঘ তো সাঁতরাতে পারে, সে যদি জলপথে কোনোভাবে গ্রামে ঢুকে পড়ে, ভৌগোলিক অবস্থানটা যদি আমাদের একটু বলো যে সেখানে লোকালয় কত দূরে, বাঘ কোনোভাবে জলে সাঁতরে লোকালয় ঢুকতে পারে কিনা, সেই বিষয়টা যদি একটু আলোকপাত করো। দেখো, যে জায়গাতে আমরা দাঁড়িয়ে রয়েছি একেবারে এই হচ্ছে গ্রামের রাস্তা, যেখানে দেখতে পাচ্ছ গ্রামবাসীরা কিন্তু দাঁড়িয়ে রয়েছেন, গ্রামের মহিলা থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষ তারা এখানে দাঁড়িয়ে রয়েছেন, এবং তার থেকে কয়েকশো মিটার দূরেই কিন্তু এই ফেন্সিং বা ম্যানগ্রোভ, এবং এখান থেকে যে নদীর কথা আমি তোমাকে বললাম সেই নদী খুব বেশি হলে কিন্তু 3 থেকে 400 মিটার দূরত্ব, এবং যেভাবে ফেন্সিং করা হয়েছে, এই যে একেবারে নদীর পাড় বরাবর বা নদীর গা ঘেঁষে এই ম্যানগ্রোভকে মাঝখানে রেখে যেভাবে ফেন্সিং করা হয়েছে, এবং যখন গ্রামের দিক থেকে বাঘকে তাড়া দেওয়া হবে সেই বাঘ কিন্তু কোনোভাবে জল থেকে আর কিন্তু গ্রামে ঢুকতে পারবে না, এবং তার যাওয়ার কিন্তু একমাত্র জায়গা থাকবে নদীর ওপারে, এই আজমলমারি 11 নম্বর যে জঙ্গলের কথা তোমাকে বললাম সেই জঙ্গলের দিকেই সে ফিরে যাবে। তার কারণ ওই জঙ্গল থেকেই কিন্তু গতকাল সকালে প্রথমে দক্ষিণ বৈকুণ্ঠপুরে চলে আসে, এবং সেক্ষেত্রে বনকর্মীরা যেটা অনুমান করছেন যে গ্রামের একটি গবাদি পশু মৃত অবস্থাতে জঙ্গলে পড়েছিল, সেই গন্ধ পেয়েই খাবারের সন্ধানেই কিন্তু এই বাঘ নদী পার করে জঙ্গল থেকে প্রথমে কুলতলির এই দক্ষিণ বৈকুণ্ঠপুর, এবং সেখান থেকে আজ সকালে এই উত্তর বৈকুণ্ঠপুরে চলে আসে। কিন্তু উত্তর বৈকুণ্ঠপুরে চলে আসার পর বনকর্মীরা কিন্তু সকাল থেকেই চেষ্টা করছেন সেই বাঘকে যত তাড়াতাড়ি সম্ভব তাকে যাতে আবার নদী পার করে জঙ্গলে ফেরত পাঠিয়ে দিয়ে যাওয়া, কিন্তু এখনও পর্যন্ত সেই চেষ্টা সম্ভব হয়নি, এবং সন্ধে নামার আগেই কিন্তু সেই চেষ্টা সফল করতে চাইছেন বনকর্মীরা। ইতিমধ্যেই আমরা যেটা দেখলাম, ডিএফও তিনি নিজে সশরীরে এসে পৌঁছে গেছেন, এবং এই বাঘকে তাড়িয়ে জঙ্গলের ওপাশে যত দ্রুত সম্ভব পাঠানো যায় তার জন্য যাবতীয় যা বন্দোবস্ত সেটাই কিন্তু করা হচ্ছে। তবে গ্রামের বাসিন্দা, তাদের মধ্যে একটা আতঙ্ক রয়েছে, ফেন্সিং করে ঘিরে রাখা হয়েছে, এবং তার পাশাপাশি গ্রামে মাইকিং চলছে যাতে কোনোভাবে গ্রামের বাসিন্দারা যাতে নির্জন জায়গায় বা জঙ্গলের ভেতরে তারা যাতে না যান, একা একা কেউ যাতে না বাইরে বের হয়। তবে গতকাল রাত থেকেই কিন্তু গ্রামের বাসিন্দারা এই উত্তর বৈকুণ্ঠপুর থেকে শুরু করে দক্ষিণ বৈকুণ্ঠপুর এখানকার যারা বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছেন, কারণ রাতে বাঘের গর্জনও শুনতে পাওয়া গেছে, এমনকি বাঘের পায়ের ছাপও দেখতে পাওয়া গেছে এই এলাকাতে। তবে এখনও পর্যন্ত কোনো গবাদি পশুকে মেরে ফেলা বা কোনো গ্রামের বাসিন্দাদের উপরে হামলার মতন ঘটনা এখনও পর্যন্ত ঘটেনি। তবে সে ধরনের পরিস্থিতি যাতে তৈরি না হয় তার আগেই যাতে এই বাঘকে এই উত্তর বৈকুণ্ঠপুরের যে ম্যানগ্রোভ এলাকার মধ্যে এখনও পর্যন্ত লুকিয়ে আছে বলে বনকর্মীরা মনে করছেন, সেখান থেকে যত দ্রুত সম্ভব তাকে আবার নদী পার করে জঙ্গলে ফেরত পাঠিয়ে দেওয়া যায় তার জন্যই কিন্তু প্রস্তুতি সারা হচ্ছে। কারণ ইতিমধ্যেই দেখো ঘড়ির কাঁটায় 2:45 বাজে, আর কিছু সময় পরেই কিন্তু সন্ধে নামবে, আর সেই সন্ধে নামার আগেই এই বাঘকে যাতে জঙ্গল থেকে আবার তার আগের জায়গাতে অর্থাৎ আজমলমারি 11 নম্বর যে সেক্টর বা জঙ্গল রয়েছে চালানো হচ্ছে। পরিস্থিতির দিকে নজর রাখো সুপ্রিয়। কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি একেবারে স্পট থেকে ছিলেন সুপ্রিয় আমাদের সামনে যে ছবি তুলে ধরলেন সেই ছবি আপনাদের আমরা দেখাচ্ছি, যে দেখুন কিভাবে ফেন্সিং দিয়ে গোটা জায়গা কাভারিং করার কাজ চলছে যাতে বাঘ একেবারে এক জঙ্গল থেকে অন্য জঙ্গলে পাঠিয়ে দেওয়া সম্ভব হয়, কোনোভাবেই লোকালয়ে ঢুকে পড়তে না পারে।